নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলটিকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে নিয়মিত অনুষ্ঠান পাওয়ার জন্য সঙ্গে থাকুন। আপনারা কি জানেন সরকারের ঘরে টাকা নেই? অন্তত এই কথাটা দেশের জনগণের এক বৃহৎ অংশ মনে করছেন। এর দুটো কারণ আছে। সেটা হলো, কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার অথবা রাজ্যে যখন তৃণমূল সরকার আসেন, তাদের একটা ভয়ঙ্কর অভিযোগ ছিল। আগে দিল্লির অভিযোগটাই যায়। দিল্লির অভিযোগ ছিল দেশ জাল টাকায় ভরে গিয়েছে এবং দেশের মানুষের হাতে যে পরিমাণ অর্থ রয়েছে সেই পরিমাণ অর্থের একটা বৃহৎ অংশ জাল টাকায় পরিপূর্ণ হয়ে আছে। তার ফলশ্রুতিতে এলো কি? নোটবন্দি। আর এর সাথে ধরা পড়ল দেশের থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া একাধিক শিল্পপতির পরিচয়। সরকার অবশ্য আমাদের বলেছেন যে টাকা সমেত ওদের ফিরিয়ে আনবো। মাঝে মাঝে শোনা যায় টাকা ফিরে আসছে, আরো অনেক কিছু আসছে, কিন্তু তার বাস্তব এফেক্টটা কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না। অথচ রেল দপ্তরকে নাকি ভর্তুকি দিয়ে চালাতে গিয়ে সরকারের প্রচুর টাকা খরচা হচ্ছে। এর ফলশ্রুতিতে কি হলো? ভারতবর্ষের সব থেকে বড় রেভিনিউ যেখান থেকে আসে, আয় যেখান থেকে আসে, সেই রেলের বাজেটকে জেনারেল অর্থাৎ সাধারণ বাজেটের সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। তাহলে তো টাকা আসার কথা। সেই জায়গাটাও কিন্তু কেউ অস্বীকার করছেন না যে টাকা এবার আসছে না। একইভাবে রাজ্যে যখন তৃণমূল সরকার এলেন, তারাও বললেন সব মেরে দিয়ে একেবারে বেরিয়ে চলে গেছে বামফ্রন্ট সরকার। শূন্য ভাড়ারে তারা শুরু করলেন এবং প্রায় 2 লক্ষ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে সরকার তার যাত্রা শুরু করলো। আরে ঋণ তো সরকারের মাথায়, মানেটা কি? আমার আপনার মাথায়। এর মধ্যে তো কোনো দ্বিমত নেই কারোর। সেটা দিল্লি হোক আর রাজ্য হোক। দিল্লির তো আবার আরো অনেক বড় কথা আছে যে ভারতবর্ষের 4-5টা রাজ্য, তাদের দেনায় নাকি তারা একেবারে এরকম নুয়ে পড়ছে। ঠিক একইভাবে আমাদের রাজ্যে যখন তৃণমূল সরকার এলো, তখন সেই তৃণমূল সরকারের একটা অভিযোগ ছিল। এরপরে আমরা একের পর এক দেখেছি প্রকল্প এসেছে, জনহিতকর প্রকল্প, রূপশ্রী, কন্যাশ্রী, আরো অনেক রকম প্রোগ্রাম এসছে। আমার সেই প্রোগ্রামগুলো নিয়ে বলার কোনো জায়গা নেই, কিন্তু এই প্রোগ্রামগুলোর দরুন সরকারের রাজস্ব থেকে যে পরিমাণ অর্থ বেরিয়ে গেছে, বা দিল্লির থেকে বিভিন্ন প্রকল্প চালুতে যে অর্থ বেরিয়ে গেছে, সেটাকে ভরপাই করার জন্য, অর্থাৎ সেটাকে পরিপূরণ করার জন্য ভারতবর্ষের অর্থনীতিতে যে প্রকল্প এসে গেল, যা নিয়ে দীর্ঘ সময় ধরে আলাপ আলোচনা চলেছে, সেটা হলো জিএসটি। এবং এই জিএসটি আসার পর কিন্তু উন্মুক্ত হয়ে গেল অর্থের ভাণ্ডার। এবার সেইখান থেকে সামাজিক কল্যাণ খাতে সরকারকে টাকা দিতে আর কোনো সরকারের অসুবিধা থাকছে না এবং সরকার টাকা দিতে পারছে।
তার ফল যেটা হচ্ছে সেটা হলো যে যারা, ধরুন আমি আপনি ট্যাক্স দিচ্ছি, কিন্তু যারা ট্যাক্স দিচ্ছেন না, যারা তাদের হিসাব দাখিল করছেন না, তাদের কিন্তু ঘরে টাকা ঢুকতে লাগলো। আচ্ছা, মেনে নিলাম যে তারা সামাজিকভাবে দুর্বল, পিছিয়ে পড়া শ্রেণী, কিন্তু যে পরিমাণ অর্থ ঢুকতে লাগলো তার 3 গুণ গতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। এইখানেই হয়ে গেছে সমস্যা। আবার ওদিকে ভারতীয় অর্থনীতির ব্যারোমিটার হয়ে গেছে শেয়ার বাজারের সূচক। সেখানে ইদানিং অবশ্য আদানি কাণ্ডে কিছু উথাল পাতাল নজরে এসেছে, আগামী দিনেও হয়তো আরো কিছু আসবে, কিন্তু সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সরকার যারা চালাচ্ছেন তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বলছেন সরকারের ঘরে টাকা নেই। না, এর জন্য কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট, আনঅফিসিয়ালি বলা এটা নয়, এর একটা অদ্ভুত প্রচার যন্ত্র তৈরি হয়েছে। ওই যেমন প্রচার যন্ত্র, আমেরিকায় আদানির বিরুদ্ধে মামলা হয়েছে, অতএব এখানে যদি কেউ কিছু বলেন তারা দেশদ্রোহী হয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে এই প্রচার যন্ত্র গত 1 যুগের বেশি সময় ধরে আমাদেরকে শুনিয়ে যাচ্ছেন যে আমরা এত ট্রিলিয়ন অর্থনীতিতে ঢুকে যাচ্ছি বা ঢুকে গেছি, আমরা এই করেছি ওই করেছি। আরে ভাই, নিজের দেশের লোক তো খেতে পাচ্ছে না। যদি তার সব যদি ঠিক থাকতো তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য লোকেরা তো চিৎকার চেঁচামেচি কেন, এত হাহাকার কেন? ওই সেখানেই ওই তখন আসছে টাকা নেই। এগুলো বেশি অভিযোগ রাজ্যগুলোর থেকে আসে। আবাস যোজনা তার একটা অন্যতম উদাহরণ। আমি কিন্তু রাজনৈতিকভাবে কোনো কথা এইগুলো বলছি না যে অমুক দলের অমুক, তমুক দলের তমুক, আমি সামগ্রিক পরিস্থিতিটা আপনাদের বলছি। এবারে প্রশ্ন হলো, তাহলে টাকা নেই কাদের? মজাটা হচ্ছে আপনি যে পরিমাণ অর্থই পান না কেন, সে যে প্রকল্পের মাধ্যমেই পান না কেন, তার জন্য কিন্তু আপনার কোনো পরিশ্রম নেই, শ্রম দান খুব একটা নেই 100 দিনের কাজ ছাড়া, যা দেখা যাচ্ছে। যদি 100 দিনের কাজেও আবার স্বীকৃতি অস্বীকৃতির একটা ব্যাপার চলে আসছে, সেখানে আবার কোনো রাজ্য তার থেকে কম দিনের কাজ, মানে অ্যাসিওর্ড গ্যারান্টেড জবের প্রসঙ্গ আনছেন, কিন্তু সেখানে ওই টাকাটা নেই কাদের? যারা পরিশ্রম করছেন সেরকম একদল মানুষের কিন্তু টাকা নেই, বা প্রয়োজনের তুলনায় কম। যে আর্থিক মাপদণ্ডে আমাদেরকে বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে, এগুলো তার বাইরে চলে যাচ্ছে। এমনকি ওই সরকারি কর্মীদের দিকে তাকিয়ে দেখুন, বিশেষ করে পশ্চিমবঙ্গে তাদের কিন্তু ন্যায্য দাবি, তাদের যে পরিমাণ অর্থ প্রাপ্য, সে ডিএর রূপেই হোক বা যে রূপেই হোক, তার জন্য সেটা পাওয়ার জন্য কিন্তু অনশন, অবস্থান এবং আন্দোলন সব করে যেতে হচ্ছে। তার সঙ্গে তাদেরকে আবার গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে আইনের দরজাও কিন্তু নাড়াতে হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু তাদের কোনো রিলিফ নেই। দিনের পর দিন, মাসের পর মাস মামলা পড়ে রয়েছে, সময়ই পাচ্ছেন না এই মামলা মেটানোর জন্য যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। এবং অদ্ভুতভাবে এটাকে ধামাচাপা দেওয়ার
যত রকম রাস্তা আছে সব কিন্তু খুঁজে বেড়াচ্ছে সরকারে বসে থাকা মানুষজন। কারা তারা? সেই তারাও কিন্তু সরকারি কর্মী, সেখানে আবার তারা হচ্ছেন কেন্দ্রের কর্মী। তারা কিন্তু কেন্দ্রীয় হারে সব পাচ্ছে, সেটাই অভিযোগ বা সেটাই বাস্তব। পাপ করেছে রাজ্যের কর্মীরা। আমি কিন্তু রাজ্য সরকারের কর্মীদের জন্য খালি বলছি না, আমি বলতে চাইছি যে দিনের পর দিন, মাসের পর মাস এই যে আদালতের দরজায় ঘুরে এই যে অনশন, অবস্থান, বিক্ষোভের মধ্যে দিয়ে সরকারি কর্মীরা যে বসে আছেন, তাদের যদি প্রাপ্য অর্থটা তারা পেতেন, যে কারণে তারা আদালতের দ্বারস্থ। কারণ আপনারা আবার বলবেন যে সরকার তো দিয়ে দিচ্ছে 3%, 2%, 4%, আমি সে প্রসঙ্গেও যাচ্ছি না, কিন্তু এই অর্থটা সে যে পক্ষের দেওয়ার যেরকমই অধিকার আছে এবং যেখানে বিতর্ক সেটা যদি মিটত, তাহলে এই অর্থটা বাজারে আসতো। বাজারে এলে হয়তো অর্থের যোগানটা বাড়ত। অতএব টাকা নেই এই জায়গাটা যেভাবে সুকৌশলে প্রচার যন্ত্রের একাংশকে কাজে লাগিয়ে বলার চেষ্টা হচ্ছে, সেখানে কিন্তু জল মেশানো আছে। এটা নিয়ে কিন্তু ভাববার সময় আছে। ধরুন আপনার এ মাসে 100 টাকা অতিরিক্ত বেতন পাওয়ার কথা, কিন্তু আপনি 5 বছর পেলেন না বেতনটা। এই 100টা বাড়ছে সমানুপাতিক হারে, তার ওপর সুদ। মজা হচ্ছে, সরকারি পক্ষের দলের যারা আছেন তারাও কিন্তু বলছেন আমরাও লুজার। সামনে বলতে পারছেন না, কারণ তারা তো সরকারি দলে আছেন। বিরোধীদের কথা ছেড়েই দিন, বিরোধী কেউ নেই, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো মানে একেবারে পুরোপুরি ধ্রুব সত্য হয়ে গেছে। তো সেইখানে দাঁড়িয়ে থেকে বিজনেস বাতে সোমনাথের সাথে আজকের এপিসোডে যেটা আমরা বলার চেষ্টা করছি, এই জটিলতা যত তাড়াতাড়ি মিটবে তাতে কিন্তু আমাদের অর্থনীতির যে গতি, সেই গতিতে কিন্তু এক নতুন প্রাণ সঞ্চার হবে। কারণ ওই আমি বললাম, দ্রব্যমূল্য বৃদ্ধির জায়গাটায় কিছুটা হলেও অর্থের যোগান এলে হয়তো হ্রাস টানা সম্ভব হবে। আমি কোনো থিওরির কচকচানিতে নেই, আমি তাত্ত্বিক কথায় যাচ্ছি না, কারণ সেগুলো নিয়েও অনেক রকম প্রশ্ন এসেছে। সেটা কেন্দ্রের সরকার ক্ষমতায় আসার পর অনেক রকম পরিস্থিতি তারা নতুন করে বোঝানোর চেষ্টা করেছেন, নতুনভাবে তত্ত্বের উপস্থাপনা করেছেন তাদের মতো করে। বিশ্ব অর্থনীতি তাদের কথায় চলে না, এটা তাদেরকেও বুঝতে হবে, সেটা বোঝার কিন্তু সময় এসছে। একইভাবে যেখানে এই জিনিসগুলোর জট পড়ে রয়েছে, সেই জটগুলো কিন্তু ছাড়াতে হবে। আমরা সাধারণভাবে দেখছি কি, যে যদি রাজ্যের প্রধান কোর্ট বলে যে চাকরি কেলেঙ্কারির ক্ষেত্রে এত চাকরি ক্ষেত্রে নিয়োগটা ভুল আছে, কিন্তু কেন্দ্রীয় স্তরে গিয়ে দেখা গেল সেই চাকরিগুলো এখনো রয়েছে, সেই বাবদ কিন্তু সরকারকে পয়সা দিতে হচ্ছে। এবং অর্থের এই যে সংকট, সেখান থেকেও কিন্তু একটা ভাবে তৈরি হচ্ছে। আর বাজারে একদল লোকের হাতে প্রচুর অর্থ, প্রচুর, কোথা থেকে আসছে কেউ বুঝতে পারছে না। তাদের চলন বলন ঘূর্ণন বলে দিচ্ছে যে এই অর্থ কিন্তু সোজা পথে আসছে না। সরকারের কিন্তু
এই বিষয়ে সজাগ হওয়ার সময় এসেছে। কারণ যিনি 5 বছর আগেও অলমোস্ট সঞ্চয়হীন ছিলেন, তিনি কিন্তু 5 বছর বাদে বা 10 বছর বাদে লক্ষ নয় কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। তাদের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা সবকিছু বুঝিয়ে দিচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারছে, সরকার বুঝতে পারছে না, প্রচার যন্ত্ররা বুঝতে পারছে না। সরকারের বিভিন্ন যে সমস্ত সংবাদ নেওয়ার আরো মাধ্যম রয়েছে তারা জানছে না। সমস্যা কিন্তু হচ্ছে, এই সমস্যা কিন্তু আসবে এবং মারাত্মকভাবে আসতে চলেছে। অতএব আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সকল পক্ষকে সচেতন করার চেষ্টা করছি। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডের মাধ্যমে আমরা চাইছি রাষ্ট্র ব্যবস্থায় তথাকথিত যে সমান্তরাল অর্থনীতি বা প্যারালাল ইকোনমির হাত ধরে যে টাকা বাজারে ঘুরছে, সেই টাকায় কিন্তু অবিলম্বে রাশ টানা জরুরি। এই প্রতিশ্রুতি কিন্তু ছিল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অন্তত 2014 সালের ভোটে। তারা কিন্তু সেই জায়গায় খুব বেশি সফল হননি। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।